প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো। এই ভিডিওয়ে আমি আলোচনা করতে চলেছি মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল নিয়ে। এই সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখর ধারণা দিয়েছেন রুশ বিজ্ঞানী ভিভি ডোকুচেভ। প্রথমেই আমাদের জানতে হবে এই সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ কাকে বলে। সেটি হলো ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত যদি মৃত্তিকার প্রস্থচ্ছেদ করা হয় তখন তাকে বলা হয় সয়েল প্রোফাইল। এবার এই সয়েল প্রোফাইলের মধ্যে মানে একটা প্রোফাইলের মধ্যে বিভিন্ন স্তর বা হরাইজন দেখা যায়। সেইগুলো কি কি? ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর। অবশ্যই এই প্রস্থচ্ছেদটা আদর্শ মৃত্তিকা হতে হবে। আদর্শ মৃত্তিকা না হলে এই সব স্তরগুলো কিন্তু দেখা যাবে না। বোঝা গেল? যেমন পেস্ট্রি কেক হয়, একটা পেস্ট্রি কেকের বিভিন্ন যেমন স্তর থাকে, বোঝা গেল? যেমন ধরো একটা কালো রঙের স্তর আছে, একটা গোলাপি রঙের স্তর আছে, একটা সাদা রঙের স্তর আছে, বোঝা গেল? ওই প্রতিটা যে আলাদা কালারের যে স্তর থাকে, সব স্তরগুলো পুরো কেকটা ধরো একটা হরাইজন সয়েল প্রোফাইল, হরাইজন নয় সয়েল প্রোফাইল, এবং আলাদা আলাদা যে কালার থাকে সেই কালারগুলো এক একটা স্তর। বোঝা গেল? ওই রকমই হচ্ছে মৃত্তিকার পরিলেখ। যদি ভূপৃষ্ঠ থেকে আদিশিলা পর্যন্ত যদি মৃত্তিকার প্রস্থচ্ছেদ করা হয় তাহলে তাকে বলা হয় সয়েল প্রোফাইল বা মৃত্তিকার পরিলেখ। এবার একটা পরিলেখের মধ্যে বিভিন্ন স্তর থাকে এবং প্রতিটা স্তর তাদের বৈশিষ্ট্যের দিক থেকে প্রতিটা থেকে আলাদা আলাদা। বোঝা গেল? তাহলে সেই স্তরগুলো কি? ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর আর ডি স্তর। আমরা এই স্তরগুলো নিয়ে এখন আলোচনা করতে চলেছি। প্রথমেই আসা যাক ও স্তর। ও স্তরটা হলো জৈব পদার্থযুক্ত বা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ যুক্ত স্তর। এটি মৃত্তিকার সব থেকে উপর স্তরেই থাকে। ও স্তরটা মৃত্তিকার সব থেকে উপর স্তরেই থাকে। এটি উদ্ভিদের দেহাবশেষ বা বিভিন্ন জৈব পদার্থযুক্ত স্তর। এই স্তরটা তাদের বিশ্লেষণ বা বিয়োজনের প্রকৃতি অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। O1, O2, O3। ও স্তরটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। 1, 2, 3। O3। প্রথমে আসা যাক O1-এ। O1 স্তরটাই কি হয়? O1 স্তরটায় যেসব উদ্ভিদের দেহাবশেষ বা বিভিন্ন জৈব পদার্থ থাকে সেগুলো অবিশ্লেষিত অবস্থাতে থাকে। মানে সেগুলো পুরোপুরি, সোজা কথায় বলতে গেলে, পুরোপুরি পচে যায় না। তুমি একটা পাতা নিয়ে বলে দিতে পারবে এটা আম গাছের পাতা, এটা পাতা নিয়ে বলে দিতে পারবে এটা কাঁঠাল গাছের পাতা। বোঝা গেল? মানে দেখে তুমি চিনতে পারবে। ওই O1 স্তরে কি হয়? পুরোপুরি বিশ্লেষিত হয় না বা পচে যায় না। O2 স্তরে কি হয়? অর্ধ বিয়োজিত হয়, মানে অর্ধেক এই পচতে শুরু করেছে, অর্ধেক পচে গেছে। আর O3-তে কি হয়? পুরোপুরি বিশ্লেষিত হয়ে গেছে, মানে তুমি আর পাতা কাণ্ড কিছু খুঁজে পাবে না, পুরোপুরি পচে গেছে O3 স্তরটাতে। এইটাই আসলে জৈব স্তর এবং এখানে এই স্তরে হিউমাস দেখা যায়। এবার আসি এ স্তরে। এ স্তরটা ও স্তরের ঠিক নিচতেই অবস্থান করে। এ স্তরে বিভিন্ন খনিজ পদার্থ দেখা যায়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা কর্দম কণা দেখা যায়। বৃষ্টির জল বা বরফ গলার জলে কি হয়? ওই খনিজ পদার্থগুলো ধুয়ে মিশে যায় বা ওর সাথে দ্রবীভূত হয়ে যায় জলের সাথে, গিয়ে লিচিং প্রক্রিয়ায় বা ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয়। এই স্তরে এই ধৌত প্রক্রিয়া কাজ করে বলে এই স্তরটাকে বলা হয় ইলুভিয়াল স্তর। এলুভিয়াল স্তর। এলুভিয়াল স্তর। এই স্তরটাকে বলা হয় এলুভিয়াল স্তর, কারণ হচ্ছে এই এ স্তরে লিচিং প্রক্রিয়া ক্রিয়াশীল। এই স্তরটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে, A1, A2, A3। সব থেকে উপরে থাকে A1, তারপরে থাকে A2, তারপরে থাকে A3। A1 স্তরে জৈব পদার্থ সমৃদ্ধ খনিজ পদার্থ থাকে, সেই জন্য এর স্তরটা কি হয়? গাঢ় বর্ণের হয়, কালো রঙের হয়। A2 স্তরে কি হয়? অ্যাকচুয়ালি এলুভিয়াল যে প্রক্রিয়া,
এলুভিয়েশন যে প্রক্রিয়া, এলুভিয়েশন প্রক্রিয়া A2 স্তরে বেশি হারে ক্রিয়াশীল হয়ে থাকে, A2 এতেই ভালোভাবে দেখা যায়। এবার A2 এতে হচ্ছে এলুভিয়াল যে প্রক্রিয়াটা দেখা যায়, এলুভিয়েশন যে প্রসেসটা দেখা যায়, যার ফলস্বরূপ A2 স্তর থেকে কি হয়, খনিজ পদার্থগুলো ধুয়ে চলে যায়, যার ফলস্বরূপ A2 স্তর যেটা থাকে, A2 স্তরটা ধূসর বর্ণের হয়। বোঝা গেল? এরপর চলে এসো A3 স্তরে। A3 স্তরটা A স্তর আর B স্তরের ঠিক মাঝামাঝি অবস্থান করে। A3 যে বৈশিষ্ট্য, A3 স্তরের যে বৈশিষ্ট্য, A স্তরের যে বৈশিষ্ট্য সেটা বেশি পরিমাণে থাকে এবং B স্তরের যে বৈশিষ্ট্য সেটা কম পরিমাণে থাকে। বোঝা গেল? তার মানে A3 স্তরের যে বৈশিষ্ট্য সেটা A স্তরের যে বৈশিষ্ট্য আর B স্তরের যে বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্যই A3 স্তরে দেখা যায়। বোঝা গেল? মানে A স্তরের বৈশিষ্ট্য আর B স্তরের বৈশিষ্ট্য, যে দুটো স্তরের বৈশিষ্ট্য একসাথে A3 স্তরে দেখা যায়। কিন্তু বেশি করে কোন স্তরের বৈশিষ্ট্যটা থাকে, সেটা হচ্ছে A স্তরের। এরপর চলে আসি B স্তরে। B স্তর, A স্তরের ঠিক নিচতেই B স্তরটা অবস্থান করছে, A স্তরের ঠিক নিচেই B স্তর অবস্থান করছে। এবার A স্তর থেকে যেসব খনিজ পদার্থগুলো এলুভিয়েশন প্রক্রিয়ায় যে ধুয়ে চলে যাবে, লিচিং প্রক্রিয়ায় অপসারিত হয়, সেটি বি স্তরে এসে জমা হয়। এবার বি স্তরে এসে জমা হয় বলে বি স্তরটাকে বলা হচ্ছে ইলুভিয়াল স্তর। বি স্তরটাকে বলা হয় ইলুভিয়াল স্তর। কারণ কি, এ স্তর থেকে যেসব পদার্থগুলো, যেসব খনিজ পদার্থগুলো লিচিং প্রক্রিয়ায় চলে আসে, বি স্তর থেকে যেসব লিচিং প্রক্রিয়ায় চলে আসে, সেই লিচিং প্রক্রিয়ায় এসে এ স্তর থেকে যেসব খনিজ পদার্থগুলো লিচিং প্রক্রিয়ায় ধুয়ে নেমে চলে আসে, সেইগুলি এই বি স্তরে এসে জমা হয়। বি স্তরে এসে এই খনিজ পদার্থগুলো জমা হচ্ছে, বি স্তরে জমা হচ্ছে বলে বি স্তরটাকে বলা হচ্ছে ইলুভিয়াল স্তর। এগুলি পরীক্ষায় খুব আসে যে কোন স্তরটাকে এলুভিয়াল স্তর বলে, কোন স্তরটাকে ইলুভিয়াল স্তর বলে। এইটি গুলিয়ে যায়, এলুভিয়াল আর ইলুভিয়াল অনেকটা কাছাকাছি ওয়ার্ড তো গুলিয়ে যায়। এটি মনে রাখার নিয়ম কি, এ স্তরের এ আর এলুভিয়ালের এ। বোঝা গেল? এই এ আর এই এ মিশে যাচ্ছে, তাহলে এ স্তরটাকে বলা হচ্ছে এলুভিয়াল স্তরে। এলুভিয়েশনের ইংলিশ স্পেলিং ধরতে গেলে আবার আলাদা হয়ে যাবে। এলুভিয়েশন ইংলিশ স্পেলিং ই দিয়ে শুরু, তখন আর মিলবে না। এই বাংলাটাকে ধরতে হবে, বাংলার এটাকে ধরতে হবে, বাংলার এ আর এ স্তরের এ, এই দুটো মিশে যাচ্ছে, মানে একে দুটো এ মিশে যাচ্ছে, তার মানে হয়ে গেল এ স্তরটাকে এলুভিয়াল স্তর বলে। আর একটাই বাকি রইল, সেটা হচ্ছে বি স্তর, বি স্তরটাকে ইলুভিয়াল স্তর বলে। এবার বি স্তরটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে, B1, B2 আর B3, তিনটে স্তরে ভাগ করা হয়ে থাকে, B1, B2 আর B3। এই যে এ স্তর থেকে খনিজ পদার্থগুলো বি স্তরে এসে জমা হয়, মানে কোন স্তরে খনিজ পদার্থের পরিমাণ বেশি হবে, অবশ্যই বি স্তরে। বোঝা গেল? সেই জন্য বি স্তরটাকে বলা হয় খনিজ স্তর। এবার B1 স্তরের যে বৈশিষ্ট্য, B1 যে স্তরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এ স্তরের যা বৈশিষ্ট্য আর বি স্তরের যা বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্যই দেখা যায় এই বি স্তরে। কিন্তু বেশি পরিমাণে কোন স্তরের বৈশিষ্ট্যটা দেখা যাবে, সেটা হচ্ছে বি স্তরের বৈশিষ্ট্যটা। বোঝা গেল? B1 স্তরে এ স্তরের বৈশিষ্ট্য আর বি স্তরের বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্যই দেখা যায়, কিন্তু বেশি পরিমাণে দেখা যাবে কোন স্তরের বৈশিষ্ট্য, বি স্তরের বৈশিষ্ট্য, যেহেতু এটা বি স্তরের উপভাগ। তারপরে আসে B2 স্তর। এই খনিজ পদার্থগুলো এলুভিয়েশন প্রক্রিয়ায় যে অপসারিত হয়ে বি স্তরে জমা হয়, বেশি পরিমাণে জমা হয় এই B2 স্তরে। সেই জন্য অ্যাকচুয়াল খনিজ স্তর যদি বলে, সেটা হবে B2 স্তর। B2 স্তরটা গাঢ় বর্ণের হয় এবং এখানে খনিজের পরিমাণটা সব থেকে বেশি পরিমাণে থাকে এই B2 স্তরে। এই এ স্তর আর বি স্তর, এই এ স্তর আর বি স্তর, এই বি স্তর আর এ স্তর, এটাকে একসাথে বলা হচ্ছে সোলাম। বোঝা গেল? এ স্তর আর বি স্তর একসাথে বলা হচ্ছে সোলাম, হচ্ছে A+B।
এ প্লাস বি দুটো স্তরকে একসাথে বলা হচ্ছে সোলান। অ্যাকচুয়াল মৃত্তিকার স্তর হচ্ছে, প্রকৃত স্তর হচ্ছে এ আর বি। যে সমস্ত উদ্ভিদ মৃত্তিকা থেকে খনিজ লবণ সংগ্রহ করে বা মৃত্তিকা থেকে যে খাদ্য সংগ্রহ করে সেটা হচ্ছে এ আর বি স্তর থেকে তারা করে থাকে। এরপর আসছি সি স্তর। এই হচ্ছে সি স্তর, সেটা কোথায়? বি স্তরের ঠিক নিচতেই সি স্তরটা অবস্থান করে। সি স্তরের বৈশিষ্ট্যটা কি? সি স্তরটা হলো আসলে আবহবিকারযুক্ত স্তর, মানে এটা রেগুলিত যুক্ত স্তর। সি স্তরটায় রেগুলিত দেখা যায়। এই রেগুলিতের আয়তন অনুসারে বা তাদের রেগুলিত বিয়োজনের হার অনুসারে সি স্তরটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, C1 আর C2। C1 স্তর আর C2 স্তর। C1 স্তরে খনিজ পদার্থগুলো বা পাথরের যে খণ্ডগুলো থাকে, শিলাগুলো থাকে, সেটা অনেকটা ছোট ছোট থাকে, চূর্ণ বিচ্ছিন্ন থাকে, সূক্ষ্ম থাকে। আর C2 স্তরের যে এর শিলাগুলো থাকে, যে শিলাগুলো কি হয়, অনেকটা বড় বড় হয়। বোঝা গেল? সি স্তরটা হচ্ছে রেগুলিত যুক্ত স্তর। আর ডি স্তর থাকলো, ডি স্তরটা হলো আদি শিলা। ডি স্তরটাকে আবার অন্য নামেও ডাকা হয়, সেটা হলো আর স্তর। ডি স্তর বা আর স্তর। ডি স্তরটা হলো আদি শিলা, আদি শিলা। আর সি স্তরটা হলো রেগুলিত। বুঝে গেল? আদি শিলা কি? সেটা হলো পৃথিবী যখন প্রথমেই তো পৃথিবীতে এরকম মাটি ছিল না। প্রথমে পৃথিবী কি ছিল? জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তারপর আস্তে আস্তে তাপ বিকিরণ করেছে, তাপ বিকিরণ করে শীতল হয়ে কঠিন হয়েছে। কঠিন অবস্থাতেই পৃথিবীর আবরণ যেটা ছিল কঠিন শিলা দ্বারা, হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে আদি শিলা। পৃথিবী সৃষ্টির সময় যখন মৃত্তিকার সৃষ্টি হয়নি, প্রথমেই পৃথিবীর গায়ে যে কঠিন একটা শিলার আবরণ ছিল সেটাকে বলা হচ্ছে আদি শিলা। তার উপর জলবায়ুর প্রভাব পড়েছে, তারপর বৃষ্টিপাত, সূর্যতাপ, বায়ু প্রভাব প্রভৃতির প্রভাব পড়ে তার উপর আবহবিকার ঘটেছে। শিলাটা আবহবিকার ঘটে কি হচ্ছে? রেগুলিত তৈরি হয়েছে। সেই রেগুলিতের সাথে জৈব পদার্থ বা হিউমাস মিশে গিয়ে তবেই কিন্তু মাটির সৃষ্টি হয়েছে। একটা আদর্শ মৃত্তিকা সৃষ্টি হতে গেলে তাকে কিন্তু পর্যাপ্ত সময় দিতে হবে, প্রকৃতিকে পর্যাপ্ত সময় দিতে হবে। হ্যাঁ, ধরো একটা জায়গায় মাটির প্রসেস চলছে, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া চলছে, সেই জায়গায় যদি কংক্রিট কোনো কিছু হয়ে যায়, ধরো রাস্তা বা বাড়ি হয়ে গেল, হ্যাঁ, তখন কিন্তু সেইখানে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটা কি হবে? ব্যাহত হবে। সেখানে আর মৃত্তিকাটা ভালোভাবে গড়ে উঠতে পারবে না। বা মৃত্তিকার যে ধস হয় সেইখানে, বা ভূমিকম্প হয়, যার ফলেও কিন্তু মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। বোঝা গেল? এবার কি এই সয়েল প্রোফাইলের কি গুরুত্ব আছে, আমরা সয়েল প্রোফাইল সম্বন্ধে কেন জানবো? কারণ হচ্ছে সেই সয়েল প্রোফাইল সম্বন্ধে যদি থাকে আমরা জানি, তাহলে কোন একটা এলাকার মৃত্তিকা সম্বন্ধে আমাদের সাম্যক একটা জ্ঞান আমাদের অর্জিত হবে। সেই মৃত্তিকাটার কি বৈশিষ্ট্য, সেই মৃত্তিকাতে কি কি ফসল হতে পারে, হ্যাঁ, সেই মৃত্তিকাটা কোন ফসলের জন্য উপযুক্ত, সেইগুলি কিন্তু আমরা জানতে পারবো। এছাড়াও আরো অনেক অনেক কিছু আমরা জানতে পারবো এই সয়েল প্রোফাইল সম্বন্ধে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওর উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সেই প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।